লোকমাতা রানী রাসমণি সঞ্জীব চট্টোপাধ্যায় ১২০০ বঙ্গাব্দ ১১ই আশ্বিন বুধবার সকালে হালিশহরে মহিষ্য বংশে রাসমণির জন্ম। দরিদ্রের কন্যা। পিতা স্থানীয়ভাবে পরিচিত ছিলেন হারু ঘরামি নামে। হারু ঘরামির মেয়ে রাসমণি। মায়ের নাম রামপ্রিয়া। মা টুকটুকে ফর্সা। এই মেয়েটির নাম রাখলেন রানী, পরে হবে রাসমণি। আর গ্রামবাসীরা দুটি নাম একত্রিত করে বলতে লাগলেন রানী রাসমণি। একদিন যে সত্যিই তিনি রানী হবেন, ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, বাংলার রানী রাসমণি, দুজনে যুদ্ধ করবেন ইংরেজ শাসকদের বিরুদ্ধে। পিতা হরে কৃষ্ণ লোকমুখে হারু সামান্য লেখাপড়া জানতেন, মেয়েকেও শিখিয়েছিলেন। যে পল্লীতে তিনি বাস করতেন একমাত্র তারই বাড়িতে তার রামায়ণ, মহাভারত, পুরাণাদি পাঠ করা হতো। গ্রামবাসীরা লণ্ঠন হাতে শুনতে আসতেন। সে এক অপূর্ব দৃশ্য। বালিকা রাসমণি অবাক হয়ে দেখতেন অন্ধকার পথে আলোর সারি মাঠ পেরিয়ে যেন বাতাস ভাসতে ভাসতে চলে যাচ্ছে দূর থেকে দূরে। আলো হাতে এসেছিল তীর্থে, এখন ফিরে যাচ্ছে সবাই দল বেঁধে। সব মানুষের ভেতরেই যেন দুটো মানুষ থাকে, মামলা মোকদ্দমা, দলাদলি, মারামারি, অভাব অসুখ সবই আছে, কিন্তু রাতের আলোয় অতীতের পথ চিনে নেওয়ার আগ্রহ কিছু কম নেই। মহাভারতের, ভাগবতের শ্রীকৃষ্ণ, রামায়ণের রাম লক্ষ্মণ সীতা সবাই আছেন, চিরকালই থাকবেন। রাসমণির বালিকা হৃদয়ে একটা সুখ সুখ ভাব আসে, ভীষণ একটা ভালো লাগা। বৈষ্ণব পরিবার, গলায় তুলসীর মালা, নাকে তিলক। এই তিলক আঁকায় সকলেরই কিছু সময় যায়। তা যাক, এ যে ধর্ম। রাসমণিও অতি নিষ্ঠার সঙ্গে নাকে, কপালে, বাহুতে তিলক আঁকতেন, সুন্দরীকে আরো সুন্দর দেখাতো। রাসমণির মা রামপ্রিয়া বেশি দিন বাঁচেননি। রাসমণি ৭ বছরে পা দিয়েছেন, দেখলেন মা নেই, তিনি মা হারান। মাত্র ৮ দিনের জ্বরে পরলোকে চলে গেলেন রামপ্রিয়া। রাসমণির বয়স হলো ১১ বছর। চোখে পড়ার মতো সুন্দরী। সেই সময় কলকাতায় অনেক বড় লোক একদিকে জোড়াসাঁকো, অন্যদিকে জানবাজার, মাঝখানে মানিকতলা। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্রিন্স দ্বারকানাথ, মানিকতলায় রাজা রামমোহন, সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সিমুলিয়ার দত্ত বংশ, যেখানে আসবেন স্বামী বিবেকানন্দ। বিদেশিরাও এসে গেছেন। ডেভিড হেয়ার ঘড়ির ব্যবসা বন্ধ করে শিক্ষার প্রসারে আত্মনিয়োগ করেছেন। আলেকজান্ডার ডাফ সাহেব খ্রিস্ট ধর্মের প্রচারে উদ্যোগী। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দেবেন্দ্রনাথ বড় হচ্ছেন। ব্রাহ্ম সমাজের দরজা এইবার খুলবে। বাঙালির জাগরণের কালে ধর্মে, সাহিত্যে, সংস্কৃতিতে, বাঙালি ব্যবসাতেও নেমেছে। লক্ষ্মী লাভের সুযোগ এসেছে। সমুদ্র ডাকছে। স্বদেশ বিদেশে বিপুল বাণিজ্য। কলকাতার জানবাজার। অনেক বছর আগে জন সাহেব এখানে একটি বাজার করেছিলেন। লোকমুখে জনবাজার হয়ে গেল জানবাজার। এখন যেখানে ফ্রি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট, তারই পাশে এই জানবাজারের এক ধনী বাঙালির নাম প্রীতিরাম দাস ছিলেন। গরিব হয়েছেন ধনকুবের। কেউ করে দিতে পারে না, নিজেকে হতে হয়। এই হলো জগতের নিয়ম। উদ্যোগী পুরুষের লক্ষ্মী সরস্বতী দুটোই লাভ হয়। পলাশীর যুদ্ধের ৪ বছর আগে ১৭৫৩ সালে এক দরিদ্র পরিবারে প্রীতিরামের জন্ম। গুরুমশায়ের পাঠশালায় সামান্য বাংলা ভাষা ও গণিত শিখেছিলেন। এমন সময় পিতা এবং মাতা দুজনেই মারা গেলেন। তখন প্রীতিরামের বয়স ১৪ বছর। এইবার কি হবে? একা তো নয়, পরপর দুটি ভাই, রামতনু ও কালীপ্রসাদ। ১৪ বছরের দাদা মহা চিন্তায় পড়লেন। ভাগ্যদেবীর পরীক্ষা। জানবাজারের সেই সময় বাস করছেন বিখ্যাত জমিদার মান্নাবাবু। সেই পরিবারের গৃহিণী প্রীতিরামের এক পিসি। প্রীতিরাম তার ২ ভাইকে নিয়ে এই
মান্না পরিবারের আশ্রয় নিলেন। উদ্যোগী পৃথ্বীরাম জীবনের কাছে হার স্বীকার করার জন্য জন্মাননি। ইতিহাসের উপাদান ইংরেজের কলকাতায় চতুর্দিকে টাকা উড়ছে, ধরতে পারলেই ধনী। পৃথ্বীরাম অল্প কাজচলা গোছের ইংরেজি শিখে দালালি ও ফোর্ট উইলিয়াম দুর্গে রসদ যোগাযোগের নেমে পড়লেন। ইংরেজ সৈন্যদের মাল সরবরাহ ফোর্টের এক পদস্থ ইংরেজ কর্মচারীর নজরে পড়লেন পৃথ্বীরাম। তিনি ওই সাহেবের সঙ্গে ঢাকায় গেলেন। সাহেবের সুপারিশে নাটোর রাজদরবারে উচ্চ পদে অধিষ্ঠিত হলেন। প্রচুর টাকা রোজগার করে 1777 খ্রিস্টাব্দে আবার কলকাতায় ফিরে এলেন। তখন তার বয়স 24। যুবক পৃথ্বীরাম যথেষ্ট বিত্তশালী। আশ্রয়দাতা মান্না পরিবারের যুগল মান্নার 11 বছরের মেয়ের সঙ্গে তার বিবাহ হল। যৌতুক হিসেবে পেলেন জানবাজারের কয়েকখানা বাড়ি ও 16 বিঘা জমি। পরপর 2টি পুত্র লাভ করলেন। 1779 সালে প্রথম পুত্র হরচন্দ্র, 1783-তে দ্বিতীয় পুত্র রাজচন্দ্র। পৃথ্বীরামের ভাগ্য তরতর করে এগোচ্ছে। কলকাতাও ক্রমশ জমজমাট হচ্ছে। পৃথ্বীরাম আমদানি রপ্তানি ব্যবসা শুরু করলেন। 1778 সালে বার্ন কোম্পানির মৎস্যুদ্দি হলেন। মৎস্যুদ্দি আরবি শব্দ, বাংলা অর্থ প্রধান প্রতিনিধি। নাটোর রাজ্যের অধিকারস্থ কয়েকটি পরগনা খাজনা বাকি পড়ায় নিলামে উঠল। 1800 সালে পৃথ্বীরাম দেওয়ান শিবরাম সান্যালের সহায়তায় 19,000 টাকায় মকিমপুর পরগনাটি কিনে নিলেন। ছোট ভাই কালীপ্রসাদকে এই পরগনার নায়েব নিযুক্ত করলেন। তিনি সেখান থেকে জানবাজারের বাড়িতে বাঁশ, কাঠ, মাছ চালান দিতে লাগলেন। পৃথ্বীরাম ওই সব পণ্য বিক্রির জন্য বেলেঘাটায় একটি আড়ত খুললেন। সেকেলে অনেক বাঁশ একসঙ্গে বেঁধে নদীতে ভাসিয়ে আনা হতো। একে চলতি কথায় বলা হতো বাঁশের মাড়। বংশ ব্যবসায়ী পৃথ্বীরাম ব্যবসাগত উপাধি লাভ করলেন মাড়। এই সময়েই বেলেঘাটায় তিনি একটি লবণের আড়তও স্থাপন করলেন। ধন লাভের সব পথই খুলে গেল। অনাথ পৃথ্বীরাম কলকাতার 1 নম্বর বড়লোক। পৃথ্বীরাম তার সেই 2 পুত্রকে সেই যুগানুসারেই লেখাপড়া শেখালেন। কলকাতা এই সময়ে শিক্ষার আলোকে জাগছে। ছেলেদের বিবাহ দিলেন। বড় ছেলে হরচন্দ্র এত সুখ, এত প্রাচুর্য বেশিদিন ভোগ করতে পারলেন না। নিঃসন্তান স্ত্রীকে রেখে চিরবিদায় নিলেন অকালে। 1802 সালে কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের বিবাহ দিলেন। বছর না পেরোতেই স্ত্রীর বিয়োগ। পরের বছরে আবার বিবাহ। এবারেও সেই একই ব্যাপার। বিয়ের বছরেই স্ত্রীর মৃত্যু। আশ্চর্যের ব্যাপার, হ্যাঁ আশ্চর্য, এবার রাজচন্দ্রের স্ত্রী হয়ে আসবেন অলৌকিক এক রমণী শক্তিরূপা। জানবাজারের এই পরিবার এবং এই বঙ্গদেশকে তার অবদানে সমৃদ্ধ করবেন, ইতিহাসে সংযুক্ত করবেন উজ্জ্বল এক অধ্যায়। বাংলার নবজাগরণের পুরোহিত পৃথ্বীরাম রাজচন্দ্রের আবার বিবাহ দেন। পাত্রীর খোঁজ চলছে। রাজচন্দ্র শিক্ষিত, সংযত, ধর্মপ্রাণ। মাঝে মাঝেই নৌকা ঘরে ত্রিবেণীতে গঙ্গা স্নান করতে যান। এই রকম নৌকা ভ্রমণের সময় দূর থেকে কোনার ঘাটে সুন্দরী একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। জানবাজারে ফিরে এসে তার ভালো লাগার কথা পরিজনদের জানালেন। ঘটকদের অনুসন্ধান শুরু হলো। খবর এলো কন্যাটির পিতা হরেকৃষ্ণ দাস। পৃথ্বীরাম তার পুত্রের সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠালেন। হরেকৃষ্ণ যেন আকাশের চাঁদ হাতে পেলেন। এমন হয় নাকি? কলকাতার সেরা ধনীর ছেলের সঙ্গে দরিদ্রের কন্যার বিবাহের প্রস্তাব, এ কোনো অলৌকিক ঘটনা, পৃথিবীর ঘটনা। তবু বলতে হয়, ছেলেবেলায় যখন বয়সে আরো কম রাসমণি ডুমুরের ফুল দেখেছিলেন, যা সাধারণত দেখা যায় না। তার মা বলেছিলেন, সে কি রে রানী, তুই তাহলে সত্যই রানী হবি? তার দেখা হলো না। 8
1804 সালে রাজচন্দ্রের সঙ্গে রাসমণির বিবাহ হল। সমারোহ ধুমধাম। এই কি শুধু বিবাহ, প্রথমে তাই শেষে ইতিহাস। তখন আর পৃথ্বীরাম রাজচন্দ্র জানবাজার নয়। ঊনবিংশ শতাব্দী ও রানী রাসমণি। পৃথ্বীরামের জীবদ্দশায় রাজচন্দ্র ও রাসমণির দুটি কন্যা হল পদ্মমণি ও কুমারী। 1813 সালে পৃথ্বীরাম জানবাজারের বর্তমান সুবৃহৎ পারিবারিক আবাস নির্মাণের কাজ শুরু করান। 1817 সালে 64 বছর বয়সে পৃথ্বীরাম দাস পরলোক গমন করেন। সেই সময় স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ প্রায় 6.5 লক্ষ টাকা। পৃথ্বীরামের সুযোগ্য পুত্র রাজচন্দ্র আধুনিক শিক্ষায় শিক্ষিত, আধুনিক মনোভাবাপন্ন, কুসংস্কার মুক্ত, উদার প্রকৃতির যুবক। পিতার ব্যবসা ও সম্পত্তির হাল ধরলেন। ইংল্যান্ডে কলভিন কাউই কোম্পানি এজেন্ট নিযুক্ত করে তিনি এদেশ থেকে তসরের চাদর, মৃগনাভি, আফিং, নীল প্রভৃতি বিলিয়ে রপ্তানি করতে লাগলেন। প্রখর ব্যবসায় বুদ্ধি, সেই রকম উদ্যোগী অবশ্যই ভাগ্যবান। একটি উদাহরণ, নিলামে 25,000 টাকার আফিং কিনে সেই দিনে 75,000 টাকায় বিক্রি করে দিলেন। একদিনে 50,000 টাকা লাভ। ক্রমশ ধন জন বৈভব বাড়ছে। সকলেরই প্রত্যয় ঘরে এসেছেন লক্ষ্মী। নাম তার রাসমণি, রাজচন্দ্রের সুযোগ্য সহধর্মিণী। পিতার পরলোক গমনের বছরেই রাসমণি পেলেন তার তৃতীয় কন্যা করুণাময়ীকে। পরের বছরেই বড় মেয়ের বিবাহ দিলেন। জানবাজারের এই মহৎ পরিবার ক্রমশই এক অদৃশ্য ঐতিহাসিক ভবিষ্যতের দিকে চলেছে। সেখানে অর্থের সঙ্গে ধর্মের মহামিলন ঘটাবেন রানী রাসমণি। 1819 সালে রাসমণি একটি পুত্র সন্তান পেলেন, কিন্তু মৃত। 4 বছর পরে এলো কনিষ্ঠ কন্যা জগদম্বা। পরবর্তীকালে এর ভূমিকাও ইতিহাসে চিহ্নিত হবে। 1831 সালে তৃতীয় কন্যা করুণাময়ী পরলোক গমন করলেন। রেখে গেলেন স্বামী মথুরামোহন বিশ্বাস ও একমাত্র পুত্র ভূপালচন্দ্রকে। এই মথুরামোহনও একদিন ইতিহাস হবেন। সেই দিন আসন্ন। ভবিষ্যতের সাজঘরে চরিত্ররা প্রস্তুত হচ্ছেন। সেই কারণেই মথুরামোহন জানবাজার থেকে মুক্তি পেলেন না। 1833 সালে রাজচন্দ্র কনিষ্ঠ কন্যা জগদম্বার সঙ্গে মথুরামোহনের বিবাহ দিলেন। এই মানুষটি নব্য বাংলার আলোকপ্রাপ্ত এক চরিত্র। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একনিষ্ঠ ভক্ত। রাজচন্দ্রের অনেক অবদান ও প্রচুর উপার্জন, বিষয় সম্পত্তি, প্রচুর দান ধ্যান, সৎকার্যে অর্থ ব্যয়। তিনি 10-12 জন ছাত্রের সমস্ত খরচ চালাতেন। তার দাম্পত্য জীবনে এসেছিল স্বর্গের সুখ, শান্তি ও পূর্ণতা। স্ত্রীর অনুরোধে কলকাতার গঙ্গায় নির্মাণ করিয়ে দিলেন সুন্দর এক স্নানঘাট, যা আজ বাবুঘাট নামে বিখ্যাত। 2 বছরের মধ্যে তৈরি করে দিলেন ঘাটে যাওয়ার এক সুন্দর রাস্তা। পরপর হতে লাগলো আরো জনহিতকর কাজ। বেলেঘাটার খাল খনন, নিমতলার পুরনো ঘাট ও মুমূর্ষু নিবাস নির্মাণ, আহিরটোলার ঘাট তৈরি। মেটাকাপ হলেন অর্থ সাহায্য, হিন্দু কলেজ ও দুর্ভিক্ষ ভাণ্ডারের দান ইত্যাদি জনহিতকর কাজের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1833 সালে রাজচন্দ্রকে রায় উপাধি দিলেন। কিন্তু আর মাত্র 3 বছর এই ব্রতধারী কর্মময় বদান্য সমাজসেবী মানুষটি পৃথিবীকে বিদায় জানাবেন 1836 সালে মাত্র 53 বছর বয়সে। সে কি আশ্চর্য! ওই বছরই কামারপুকুরে এলেন গদাধর চট্টোপাধ্যায়, পরমহংস শ্রীরামকৃষ্ণ। এইবার
প্রকাশিত হলো রাসমণির ব্যক্তিত্ব। শুধু জানবাজারের নয়, সমগ্র বঙ্গে শুরু হলো রাসমণির যুগ। সেই কালে স্বামীর পরলোকার্থে খরচ করলেন ৫৫,০০০ টাকা। তারপর বিপুল সম্পত্তির দায়িত্বভার তুলে নিলেন নিজের হাতে। অনেকেরই সন্দেহ তিনি কি পারবেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিপুল জমিদারি রক্ষণাবেক্ষণ। এদিকে দুষ্ট জমিদারদের অভাব নেই, তাদের লেঠেল খুনির দল, চোর ডাকাত, দুঃস্থ ইংরেজ শাসক গোষ্ঠী, অত্যাচারী ইংরেজ নীলকরেরা, সমাজের অজস্র সমস্যা, কৃষকদের শোচনীয় দরিদ্র, দুর্ভিক্ষ, মহামারী, বন্যা, বিপন্ন বাংলা, বিপন্ন বাঙালি, নারীদের অবস্থা আরো শোচনীয়, পুরুষশাসিত সমাজে তারা অর্ধমৃত, বাল্যবিবাহ, বিধবা বিবাহ, সতীদাহ। রাসমণির বিচক্ষণতা, কূটনৈতিক বুদ্ধি অচিরেই ঝলসে উঠবে। রাজচন্দ্র তার বিশিষ্ট বন্ধু প্রিন্স দ্বারকানাথকে তার বিশেষ প্রয়োজনে ২,০০,০০০ টাকা ধার হিসেবে দিয়েছিলেন। দ্বারকানাথ সেই ধার শোধ করতে পারেননি। দ্বারকানাথ রানীমার কাছে এসেছেন, নানা কথার পর বললেন, তোমার এখন একজন ম্যানেজারের প্রয়োজন। পর্দার আড়ালে বসে রানীমা মথুরামোহনের মাধ্যমে দ্বারকানাথের সঙ্গে কথার আদান প্রদান করেছেন। রানীমা বললেন, রাখলে ভালো হয় ঠিকই, কিন্তু তেমন বিশ্বাসী মানুষ পাবো কোথায়? দ্বারকানাথ বললেন, তেমন হলে আমি তো আছি। ভয় ডর শূন্য রানীমা এইবার স্পষ্টই বললেন, সে তো খুব ভালো কথা, তবে আমি এখনো জানতে পারিনি যে আমার স্বামীর কার কার কাছে কত টাকা পাওনা আছে। তবে আমার স্বামী আপনাকে যে ২,০০,০০০ টাকা ঋণ দিয়েছিলেন, সেই টাকাটা যদি আপনি আমাকে এখন ফেরত দিতেন তবে আমার বিশেষ উপকার হতো। সম্ভ্রান্ত দ্বারকানাথ স্তম্ভিত। তিনি যা ভেবেছিলেন এই পর্দানসীন মহিলা তো তা নয়, এর যে দূর অসীম শক্তি, স্পষ্টবক্তা, দুর্দান্ত সাহসী, যেন বজ্র। দ্বারকানাথ খুবই বিব্রত বোধ করলেন। নগদ ২,০০,০০০ টাকা তার পক্ষে দেওয়া তখনই সম্ভব ছিল না। রংপুর ও দিনাজপুর জেলার অন্তর্গত তার স্বরূপপুর পরগনাটি তিনি রাসমণির নামে লিখে দিলেন। সেই সময় এই পরগনার বার্ষিক আয় ছিল ৩৬,০০০ টাকা। দ্বারকানাথ সেই সময় তার নানান ব্যবসা প্রচেষ্টায় মার খাচ্ছেন একের পর এক। বড় বড় সব ব্যাপার। তিনি আবার রানীমার কাছে ম্যানেজার হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। রাসমণি জামাতা মথুরামোহনের মাধ্যমে জানালেন, আমি এক সামান্য বিধবা। আমার এই সামান্য বিষয় সম্পত্তি আপনার মতো যোগ্য সম্ভ্রান্ত ব্যক্তিকে তত্ত্বাবধান করতে বলাটা আমার পক্ষে ধৃষ্টতা। আমার পুত্র স্থানীয়ভাবে উত্তরাধিকারী, জামাতারই এ কাজ পারবে। দ্বারকানাথ পরে স্বীকার করেছিলেন, উত্তম বুঝলাম, এই রানী সামান্য স্ত্রীলোক নন। সেকালের জমিদারের খুব সুনাম ছিল না। নানান কায়দায় সম্পত্তি বাড়াতেন, নৃশংস পদ্ধতিতে খাজনা উসুল করতেন। রানীমার জমিদারির মধ্যে একটি তালুকের নাম ছিল জগন্নাথপুর। তালুকটির চারিদিকে নড়াইলের জমিদারের জমিদারি। সেই সময় নড়াইলের জমিদার রামরতন রায়। তার প্রবল ইচ্ছা রাসমণির এই তালুকটি তিনি গ্রাস করবেন। তার সুপরিকল্পিত অত্যাচারে জগন্নাথপুরের প্রজারা অতিষ্ঠ। লুটপাট, গৃহদাহ, নরহত্যা, আতঙ্ক সৃষ্টি করে রাসমণির ওই তালুকের প্রজাদের নিজের বশে আনার চেষ্টা। রানীর প্রচণ্ড প্রতাপের কাছে তাকে হার স্বীকার করতে হলো। প্রজাদের ওপর অত্যাচারের রানী সহ্য করতে পারবেন কি করে? তিনি যে তাদের মা। তাদের আদেশে মহাবীর নামে এক সর্দারের নেতৃত্বে একদল লাঠিয়াল এলো জগন্নাথপুরে প্রজাদের রক্ষার জন্য। মহাবীর মথুরাবাবুর অত্যন্ত প্রিয় লাঠিয়াল, গম্ভীর প্রকৃতির, শক্তিশালী সদাশয়। মহাবীরের আগমনে রামরতনের লেঠেলরা প্রথমে একটু পিছিয়ে গেল। পেছন থেকে অতর্কিত ছুরি চালিয়ে মহাবীরকে হত্যা করল। রামরতন অনুমান করতে পারেননি জানবাজারের রানীর শক্তি ও দৃঢ়তা কতটা। মহাবীর হত্যার প্রতিশোধ নিতে হবে। ২৪ পরগনা, বর্ধমান, হুগলি ও অন্যান্য জায়গা থেকে রানীমা বেছে বেছে লাঠিয়াল, পাইক, সড়কিওয়ালা প্রভৃতি সংগ্রহ করলেন। নেতৃত্বে জগন্নাথপুরের নায়েব
ওদিকে জমিদার রামরতন রায়ও দাঙ্গার জন্য প্রস্তুত। রানীমার বাহিনীর কৃষ্ণকায়, বিছনাকার, বলশালী যোদ্ধারা টাঙ্গি, বল্লম, বর্শা, লাঠি, সড়কি, কুঠার ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে জয় মায়ের জয়, জয় রানী রাসমণির জয় ধ্বনিতে আকাশ বাতাস ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। ওদিকে রানীর নামে এই ভীষণ হুঙ্কারে বিপক্ষ স্তম্ভিত। রানীমায়ের নাম মাহাত্মেই দাঙ্গার হলো না, বহু লোকের প্রাণ বাঁচল। এখনো হয়নি, রামরতনের এখনো পাওয়া বাকি আছে। রানীমা প্রতাপশালী এই জমিদারটির বিরুদ্ধে আদালতে মামলা রুজু করলেন। হার হলো রামরতনের, প্রজারা সুরক্ষিত হলেন। তার জমিদারির মকিমপুর পরগনায় নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার শুরু হলো। অভাবনীয় অত্যাচারে পল্লী জীবন ছারখার। চাষের জমিতে ধান পরিবর্তে গায়ের জোরে নীল বুনতে বাধ্য করা। ইংরেজদের আদালতে ইংরেজদের 7 খুন মাফ। মকিমপুরে সবচেয়ে অত্যাচারী নীলকরের নাম ডোনাল্ড। একে টিট করার দাওয়ায় লাঠি। আদালত কিছু করবে না। রানীমার লাঠিয়ালরা ডোনাল্ডকে পিটিয়ে আধমরা করে দিলে। সাহেবরা আদালতে গেলেন, সুবিধে করতে পারলেন না। মামলা খারিজ হয়ে গেল। রানীমা তার এলাকা থেকে সব নীলকরদের দূর দূর করে তাড়িয়ে দিলেন। কর্মচারীদের আদেশ দিলেন কোনো চাষই যেন কোনো কারণে সাহেবের কাছে জমি বিক্রি না করে বিদ্রোহের আকার নেবে। বঙ্গে নীল বিদ্রোহ তার সূচনা করেছিলেন বাংলার রানী রাসমণি। ইংরেজ শাসকদের বিরুদ্ধে তার লাগাতার আইন সংগ্রাম। প্রজা স্বার্থ বিরোধী কিছু করলেই প্রজারা দেখতেন রানী তাদের পাশে দাঁড়িয়ে রক্ষা করতে। গঙ্গায় জেলেরা মাছ ধরতে চাইলে জল কর দিতে হবে। প্রথমে দরিদ্র মৎস্যজীবীরা প্রতিকারের জন্য শহরের গণ্যমান্য ব্যক্তিদের সাহায্য চাইলেন। এদের মধ্যে ছিলেন রাজা রাধাকান্ত দেব বাহাদুর। কিন্তু প্রবল প্রতাপ ইংরেজদের সরকারের ঘাঁটাবার সাহস কারো হলো না। তখন তারা ভাবলেন এই বিপদে আমাদের একজনই আছেন, রানীমা। এবার আর লাঠি নয়, বুদ্ধি। রানীমা সরকারের কাছ থেকে জেলেরা গঙ্গার যে অংশে মাছ ধরে, অর্থাৎ হাওড়ার হুঁসুড়ি থেকে মেটিয়া বুরুজ পর্যন্ত 10,000 টাকা ইজারা নিলেন। ইংরেজ সরকার টাকা ছাড়া আর কিছু বোঝে না। রানী রাসমণি টাকা দিয়েছেন, গঙ্গা লিজ মঞ্জুর। এইবার আসল খেলা। রানীমা তার কর্মচারীদের আদেশ দিলেন, লিজে নেওয়া গঙ্গার অংশটা এপাশে ওপাশে লোহার মোটা চেন দিয়ে ঘিরে দাও। ওই অংশটুকু আমার। গঙ্গা বন্ধনে সরকারের টনক নড়ল। জাহাজ নৌকা চলাচল বন্ধ। রানীমার কৃপায় জেলেরা মনের আনন্দে মাছ ধরছে। সরকারের দপ্তর থেকে নোটিশ এলো, জলপথ কেন বন্ধ করা হয়েছে, কারণ দর্শাও। মাল চলাচলের অসুবিধে করে বাণিজ্যিক ক্ষতি সাধন করা অপরাধ বলে গণ্য করা হবে না কেন? রানীমার ভয় ডর নেই। লড়াই করেছেন শশাগড়া ইংরেজ সরকারের সঙ্গে। বুদ্ধির প্যাঁচ। নোটিশ পেয়ে গঙ্গার চেন খুললেন না। সরকারকে জানালেন, আমি নির্ধারিত কর দিয়ে গঙ্গা জমা নিয়েছি, অতএব আইনত আমি এই পথ বন্ধ করতে পারি। আমার প্রজাদের অসুবিধা হচ্ছে, এই অংশ অনবরত জাহাজ চলাচল করলে এক কলকাতার বন্দরের জাহাজের ঘাঁটি হলে এখন গঙ্গায় জাহাজের শব্দের ভয়ে মাছ থাকবে না। প্রজাদের ক্ষতি এড়াবার জন্যেই আমি এখানে জাহাজ আসতে দিতে পারি না। এই অকাট্য যুক্তির কোনো উত্তর সরকারের মাথা থেকে বেরোল না। তখন রানীমা বললেন, গঙ্গা জমা নেওয়ার ইচ্ছা আমার আদৌ নেই। আমি শুধু গরিব জেলেদের মুখ চেয়ে এটি জমা নিয়ে কোনো কর ছাড়াই তাদের মাছ ধরতে দিতাম। সরকার যদি আগের মতো কর ছাড়াই আবার জেলেদের মাছ ধরতে দেন, তাহলে আমি পথ খুলে দিতে রাজি আছি। পেঁচে পড়ে সরকার জল কর তুলে দিতে বাধ্য হলেন। রানীমার লিজের পুরো টাকা ফিরিয়ে দিলেন। গঙ্গা বন্ধন মুক্ত হলো।
জেলেরা পেলেন করমুক্ত ধারার অধিকার। আজও যা বহাল আছে। সারা বাংলায় রানীমার নামে ধন্য ধন্য পড়ে গেল। সকলের মুখে একটি গান, ধন্য রানী রাসমণি রমণীর মণি, বাংলায় ভালো যশ রাখিলে আপনি। দিনের দুঃখ দেখে কাঁদিলেন আপনি, দিয়ে ঘরের টাকা পরের জন্য বাঁচালেন প্রাণী। যে যশ রাখিলে তুমি হইয়ে রমণী, ঘরে ঘরে তোমার নাম গাইল দিবস রজনী। জানবাজারের বিশাল 7 মহলা বাড়িতে খুব ঘটার দুর্গাপূজা। জানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত রাস্তাটি রাজচন্দ্রই করিয়েছিলেন। জানবাজারের সম্পত্তি। সপ্তমীর সকালে টাকটোল সহযোগে পুরোহিতরা ওই পথ দিয়ে নবপত্রিকা স্নান করাতে নিয়ে যাচ্ছেন। সপ্তমীর সকালে টাকটোলে সহযোগে পুরোহিতরা ওই পথ দিয়ে নবপত্রিকা স্নান করাতে নিয়ে যাচ্ছেন। রাস্তার পাশে একটি বাড়িতে এক সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি চিৎকার করেছেন, স্টপ ইট, স্টপ ইট। রানীমা এই প্রতিবাদে আদৌ বিচলিত না হয়ে নির্দেশ দিলেন, আমাদের ধর্ম, আমাদের বিধান, ধর্মে সাহেবি হস্তক্ষেপ, যা হচ্ছে তাই হবে, আরো বেশি হবে। দিন ওই রাস্তায় ভোরবেলা প্রবল শোরগোল, আরো জোরে জোরে বাদ্যবাজনা। অপমানিত সাহেব রাসমণির বিরুদ্ধে মামলা করলেন। আদালতে রানীমার উকিল পেশ করলেন দলিল, গ্যারিসন অফিসারের মঞ্জুর করা দলিল। রাজচন্দ্র দাসকে রাস্তা তৈরি করার জন্য আর্মি ওই জমি দিয়েছিলেন। রাসমণি বলে পাঠালেন, আমার খাসের রাস্তা, আমার যা ইচ্ছা আমি তাই করব। সরকার বাধা দিলে যে খরচে রাস্তা করিয়েছি তার দ্বিগুণ খরচে রাস্তা উচ্ছেদ করব। তবুও সরকারি আদেশ অমান্য করার অপরাধে 50 টাকা জরিমানা। রানীমা জরিমানা জমা দিলেন। তারপর বড় বড় মোটা মোটা গরান কাঠ দিয়ে জানবাজারের বাড়ি থেকে বাবুঘাট পর্যন্ত পুরো রাস্তার দুধারে দৃঢ়ভাবে বেড়া দিয়ে আটকে দিলেন। অন্য রাস্তার সঙ্গে যোগাযোগ বন্ধ। কি হচ্ছে বোঝার আগে কাজ শেষ। রানীমার কর্মীরা এতটাই তৎপর এবং তাদের সংখ্যা। ইংরেজ সরকার এইবার কি করবে করো। ইংরেজি ভাষার ওই প্রবাদ, টিট ফর ট্যাট। প্রথমে এলো কড়া আদেশ, রাস্তা খুলে দাও। কড়া উত্তর, জায়গাটা আমাদের, রাস্তাটাও আমাদের তৈরি, বেড়াটাও আমাদের। সরকারের আপত্তির কোনো কারণ থাকতে পারে না। তবে আমরা রাস্তা যদি সরকারের প্রয়োজন হয় আমাকে উচিত মূল্য দিলে রাস্তা খুলে দেব, নচেৎ তো নয়। সরকারের হম্বিতম্বি চুপসে গেল। এইবার অনুরোধ না চাইতে জরিমানার টাকাও ফেরত এলো। সরকার বুঝে গেলেন এই নারীর শক্তি ও বুদ্ধিকে সমীহ করলে চলবে না। একাই 100, এর কাছে বারে বারে পরাজয়। রানী বাবুঘাটের রাস্তা নিজের খাসে রেখেও সাধারণের ব্যবহারের জন্য বেড়া খুলে দিলেন। আবার তার জয়কার, তার নামে এই ছড়াটি লোকের মুখে ছড়িয়ে পড়ল। অষ্টঘোড়ার গাড়ি দৌড়ায়। রানী রাসমণি রাস্তা বন্ধ করতে পারলেন না। কোম্পানি 1857 সাল, সিপাহী বিদ্রোহের কাল, ইংরেজদের নড়ে চড়ে বসার কাল। বড় সড়ো এক ধাক্কা। রানীমা রাজনীতি, সমাজনীতি ইত্যাদি খুব ভালো বুঝতেন। তিনি জানতেন এদেশ থেকে ইংরেজদের সহজে হাঁটানো যাবে না। তাদের রাজবুদ্ধি প্রবল। 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরে ক্যান্টনমেন্টে সিপাহী মঙ্গল পাণ্ডের বিদ্রোহ সারা ভারতে আগুনের মতো ছড়িয়ে পড়ল। বহু ক্ষয়ক্ষতি, মৃত্যু, দমন পীড়ন। এই সময় অনেকেই কোম্পানির কাগজ শেয়ার বিক্রি করে দিতে লাগলেন, কারণ ইংরেজ কোম্পানির আয় ফুরিয়ে এসেছে। রানীমার পরামর্শদাতারা বললেন, আপনিও এই বেলা সব শেয়ার বিক্রি করে দিন। কিন্তু দূরদৃষ্টি সম্পন্না রাসমণির বদ্ধমূল ধারণা ছিল এই বিক্ষিপ্ত এবং ধর্মীয় বিভ্রান্তিকর বিদ্রোহের ফলে ইংরেজ কোনোমতেই ভারত ত্যাগ করে চলে যাবেন না। রানীমার ভবিষ্যৎ দর্শন সত্য হলো। বিদ্রোহ স্তিমিত হলো। কোম্পানির আমল শেষ হলো। 1858 সালে ইংল্যান্ডশ্বরী মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনাভার গ্রহণ করলেন। ব্রিটিশ রাজত্ব
কায়েম হলো সমগ্র ভারতে কড়া শাসন। দেশের স্থানে স্থানে ঘাঁটি স্থাপন করে ঘোড়া সৈন্য মোতায়েন করা হয়েছে। এইরকম একটি সেনা ব্যারাক হলো রানীমার বাড়ির কাছে ফ্রি স্কুল স্ট্রিটে। সৈন্য সংখ্যা প্রায় 200-250, বেশিরভাগই অশিক্ষিত, দুর্ধর্ষ, অবাধ্য। মাথার ওপর একজন মাত্র অধিনায়ক অফিসার কমান্ডিং। বিদ্রোহ শেষ, কিছুই যখন করার নেই, এই 200-250 বন্দুকধারী কি করবে? মাতাল অবস্থায় প্রকাশ্য রাজপথে লোকজনের ওপর অত্যাচার, কখনো কখনো দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে ঢুকে অবাধ লুটপাট। ঘটনাটা ঘটলো এক সন্ধ্যায়। কয়েকজন মাতাল সৈন্য যানবাজারের পথে রানীমার বাড়ির সামনে এক নিরীহ পথচারীর ওপর অকারণে বল প্রয়োগ করছিল। রাসমণি দেবীর দারোয়ানেরা তাদের বাধা দেয়। তারা তখন জোর করে রানীমার প্রাসাদে ঢোকার চেষ্টা করলে দারোয়ানরা তাদের মেরে তাড়িয়ে দেয়। একজন গোরা সৈন্যের মাথাও ফাটে। তারা এইবার ঘাঁটিতে গিয়ে 50-60 জন উন্মত্ত সেনাকে নিয়ে ফিরে এলো। হাতে খোলা তরোয়াল। শুরু হলো তাণ্ডব। দারোয়ানেরা বাধা দেওয়ার চেষ্টা করলে তরোয়ালের আঘাতে দুজনের প্রাণ গেল। বাড়িতে সেই সময় পুরুষরা কেউ নেই। গোরাদের তাণ্ডবের খবর পেয়ে রাসমণি দেবী বাড়ির পেছনের দরজা দিয়ে বাড়ির মেয়েদের ও শিশুদের মান্নাবাবুদের বাড়িতে পাঠিয়ে দিলেন। এইবার নিজে ধরলেন রণরঙ্গিনীর মূর্তি, হাতে ঝলসাচ্ছে খোলা তরোয়াল। অন্দরমহলের গৃহদেবতা রঘুনাথজির মন্দিরের দরজার সামনে এসে দাঁড়িয়েছিলেন। গৃহদেবতাকে জীবন বিসর্জন দিয়ে রক্ষা করবেন। ওদিকে ভাঙচুর লুটপাট চলছে। বাড়ির পোষা পাখিগুলোকেও কেটে টুকরো টুকরো করেছে। বিশ্বস্ত ভৃত্য গোবিন্দের কোমরে তরোয়ালের কোপ মেরেছে। সে সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে আছে। এরপর গোরা সৈন্যরা রাসমণি দেবীর ভৈরবী মূর্তির মুখোমুখি। কেউ কেউ মন্দিরের দিকে এগোবার চেষ্টা করলে রাসমণি দেবী তরোয়ালের আঘাতে পিছু হটতে বাধ্য হয়। এরপরে রাত 10টা নাগাদ জমাতা মথুরা মোহনের বাড়ি ফিরে এই ভয়ঙ্কর কাণ্ড দেখে স্থানীয় কলিঙ্গ বাজারে গিয়ে পুলিশ ইন্সপেক্টরকে সঙ্গে নিয়ে গোরাদের ফ্রি স্কুল স্ট্রিটের ডেরায় হাজির হলেন। তাদের অধিনায়ক ও আরো কিছু সৈন্যকে নিয়ে যানবাজারের বাড়িতে এলেন। কমান্ডিং অফিসারের হুঁকারে সব শান্ত হলো। রাসমণি দেবী সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করলেন। এক জীবন এত সৎকর্ম, বহু বিবাহ, সেকালের সামাজিক ব্যাধি, কুলীন প্রথা বন্ধের জন্য আন্দোলন চলছিল। রাসমণি দেবী এই আন্দোলনের পক্ষে তৎকালীন ব্যবস্থাপক সমাজে বহু বিবাহ রোধের একটি আবেদনপত্র পেশ করলেন। তার জনকল্যাণমূলক কাজের তালিকা দীর্ঘ, যেমন সুবর্ণরেখা নদীর পরপার থেকে বহু অর্থব্যয়, তীর্থযাত্রীদের জন্য পুরী পর্যন্ত প্রশস্ত পথ তৈরি, জন্মস্থান কোনো গ্রামে একটি স্নানঘাট নির্মাণ, নিমতলা মহাশ্মশানে গঙ্গা যাত্রীদের জন্য বহু টাকায় প্রাসাদতুল্য ঘাট নির্মাণ, আরো অনেক ঘাট, কালীঘাটের আদি গঙ্গায় বাবুগঞ্জ সোনার খাল খনন করিয়ে মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোগ সাধন, বেলিয়াঘাট ও ভবানীপুরে বাজার স্থাপন, বিভিন্ন কলেজে অর্থ সাহায্য, সব কাজের সেরা কাজ তিনি মন্দির হয়ে গেলেন। দক্ষিণেশ্বর কালী মন্দির যে উদ্যানে ঘটবে বাংলার নবজাগরণ, সেই ভাবান্দোলনের প্রবাহ ছড়িয়ে পড়বে সমগ্র বিশ্বে। কালের ইতিহাসে তার নাম জ্বলজ্বল করবে। 1847 সাল তিনি কাশী যাবেন। নৌবহর প্রস্তুত। তিনি স্বপ্নাদেশ পেলেন, কাশীতে থাক, এই গঙ্গার তীরে আমি তোমার পূজা নেব। বারাণসী যাওয়ার জন্য কলকাতার ঘাটে 25টি বজরা সুসজ্জিত ছিল। সেই সময় বঙ্গদেশে ঘোরা দুর্ভিক্ষ ও মহামারী কবলে। রানীমার আদেশে বজরায় মজুদ সমস্ত খাদ্যদ্রব্য দরিদ্রদের মধ্যে বিতরিত করে দেওয়া হলো। রাসমণি দেবী জামাতা মথুরা মোহনকে স্থান নির্বাচন ও দেবালয় নির্মাণের ভার অর্পণ করলেন। জমি পাওয়া গেল দক্ষিণেশ্বর ভাগীরথীর তীরে। সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বারুদাগারের দক্ষিণে কলকাতায় সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেমস হেস্টি সাহেবের দোতলা
কুঠিবাড়ি সমেত 54.5 বিঘা জমি 22,500 টাকায় এই সম্পত্তি কেনা হলো। পূর্ব দিকে কাশীনাথ চৌধুরীদের জমি, পশ্চিমে গঙ্গা, উত্তরে সরকারি বারুদখানা, দক্ষিণে জেমস হেস্টির কারখানা। এই বিশাল উদ্যানটির পূর্ব মালিক ছিলেন জন হেস্টি। নাম ছিল সাহেব বাগিচা। তিনি কুঠিবাড়িতে বাস করতেন। তার ইচ্ছা ছিল এখানে একটি চটকল করবেন। চটকলের যন্ত্রপাতি কেনার জন্য বিলেতে যাওয়ার পথে জাহাজেই তার মৃত্যু হলো। জেমস হেস্টি তার অ্যাটর্নি রানীমাতার কাছ থেকেই এই সম্পত্তি কিনলেন। মুসলমানদের কবরডাঙ্গা, গাজীপীরের স্থান, পুষ্করিণী, আমবাগান সবই ঢুকে গেল রানীমার সম্পত্তির মধ্যে। জমিটি কর্মপৃষ্ঠাকৃতি। শাস্ত্রমতে শক্তি মন্দির প্রতিষ্ঠার সর্বোত্তম স্থান। এই বিরাট বিষয়টি কেনা হলো 1847 সালের 6ই সেপ্টেম্বর। সেই বছরেই শুরু হলো মন্দির নির্মাণের কাজ। দায়িত্বে তৎকালীন নামকরা বিলিতি ঠিকাদারি সংস্থা ম্যাকিনটশ অ্যান্ড বার্ন। এই মন্দির নির্মাণে লেগেছিল 7-8 বছর। নির্মাণ কাজ শেষ হলো 1854 সালে। অনেক শাস্ত্রীয় বাধা পেরিয়ে মন্দির প্রতিষ্ঠা হলো 1855 সালের 31শে মে। 1206 বঙ্গাব্দ 18ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিন। বিরাট বিপুল অভাবনীয় সমারোহ। অনুষ্ঠানে যোগদানের জন্য নবদ্বীপ, ভট্টপল্লী, মুলুজজোড়, নোয়াখালী, বিক্রমপুর, চট্টগ্রাম, কাশী, পুরী, পুনা, মাদ্রাজ, কনৌজ, মিথিলা থেকে লক্ষাধিক ব্রাহ্মণ এসেছিল। দেবীকে অন্নভোগ দেওয়া যাবে না, কারণ রাসমণি ব্রাহ্মণ। এই ছিল সেকালের হিন্দু শাস্ত্রের ফরমান। স্বপ্নাদিষ্ট রানীমাতা এই বিধান মানবেন কেন? মন্দির নির্মাণের শুরুর দিন থেকে তিনি ব্রতধারী তাপসীর জীবন ধারণ করেছেন। কঠোর নিয়মে নিষ্ঠায় নিজেকে বেঁধেছেন। শেষ মুহূর্তে সমাধানের পথ বের করে দিলেন কামারপুকুরের পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। প্রতিষ্ঠার দিন রামকুমারই দেবীকে অন্নভোগ নিবেদন করলেন। রানী রাসমণি মহানন্দে পরমুৎসাহে অন্নদানযজ্ঞ করলেন। সেই আয়োজন কেউ কখনো শোনেননি, দেখা তো দূরের কথা। যেমন দধি পুষ্করিণী, পায়েস সমুদ্র, ক্ষীর হ্রদ, দুগ্ধসাগর, তৈল সরোবর, ঘৃতকূপ, লুচি পাহাড়, মিষ্টান্ন স্তূপ, কদলীপত্র রাশি, মৃন্ময় পাত্র স্তূপ। সেই কালে মোট 9 লক্ষ টাকা খরচ হলো। মন্দির প্রতিষ্ঠার আগের দিন থেকেই শুরু হয়েছিল নানা উৎসব, যাত্রা, তৎকালীন ভাগবত পাঠ, রামায়ণ গান। উৎসবের দিন দাদা রামকুমারের সঙ্গে শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে উৎসব রাত্রির বর্ণনা প্রসঙ্গে তিনি বলেছিলেন, বিরামহীন আনন্দ। অসংখ্য আলোকমালায় দেবালয়ে সর্বত্র দিনের মতো উজ্জ্বল। রানী যেন রজতগিরি তুলে এনে এখানে দিয়েছেন। মন্দির সংলগ্ন উদ্যানের পঞ্চবটিতে শুরু হবে আর কয়েকদিন পরেই শ্রীরামকৃষ্ণের যুগান্তকারী সাধনা। যত মত তত পথ। ইংরেজি শিক্ষায় আলোকপ্রাপ্ত উচ্চ বংশীয় একদল যুবক সাধক অবতার পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আহ্বানে সাড়া দিয়ে এই দেবালয়ে আসবেন। এই তপভূমি থেকে উদিত হবেন স্বামী বিবেকানন্দ। তিনি বিশেষ দরবারে প্রতিষ্ঠা করবেন ভারত ধর্ম। প্রবক্তা যোগাবতার শ্রী রামকৃষ্ণ। এই মন্দির সব কর্মকাণ্ডকে ম্লান করে দিয়ে হয়ে উঠবে অনির্বাণ এক শিক্ষা। দক্ষিণেশ্বর, মা কালী, রানী রাসমণি, মথুরা মন, শ্রীরামকৃষ্ণ এক অদ্ভুত সংযোগ। কি না হবে এই দক্ষিণেশ্বরের মন্দিরে। রানীমাতার অন্যতম জীবনীর শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র সেন লিখলেন, দক্ষিণেশ্বর নিত্যতীর্থ, ব্যক্ততীর্থ, শুধু ভারতের নয় জগতের মহাতীর্থে পরিণত হয়েছে। লোকমাতা শ্রী শ্রী রানী রাসমণি ও শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব যুগান্তকারী ব্যাপার। রানীমা যুগদেবী স্বরূপে, ঠাকুর যুগাবতার স্বরূপে আসিলেন এবং দক্ষিণেশ্বরের শ্রীমন্দিরে উভয়ে
দিব্যলীলার মাধুর্য প্রকট করলেন। ঠাকুর বলিতেন, রানীমা বিশ্বজনীন জগদম্বা ধরাধামে তাহার লীলা বিস্তার করিবার জন্য আসিয়াছিলেন। দক্ষিণেশ্বরে দেবেন্দ্র এস্টেটের পক্ষে গোপীনাথ দাস লিখছেন, দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠার পর থেকে রানী বিশেষভাবে ধর্মকর্ম পূজার্চনা নিয়েই দিন কাটাতেন। জমিদারি দেখাশোনার ভার জামাতাদের। জানবাজারের বাড়িতে বেশি থাকতেন না। অধিকাংশ সময়ই একা, কখনো বা সপরিবারে দক্ষিণেশ্বরের মন্দিরেই কাটাতেন। দাদার পরলোক গমনের পর তিনি মাত্র 11 মাস এই নতুন মন্দিরের পূজারীর দায়িত্ব সামলেছিলেন। রামকৃষ্ণদেব পূজারী হলেও রানীমা রামকৃষ্ণদেবের মধ্যে অসাধারণ ধর্মভাব দেখে তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতেন। নিকটে বসে ধর্মকথা শুনতেন। অনেক সময় আবার রামকৃষ্ণদেবের মুখে ভজন ও অন্যান্য ধর্মসঙ্গীতও শুনতেন। রামকৃষ্ণদেব রানীর মধ্যে অপরিসীম ধর্মভাব দেখে তাকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। তিনি বলতেন, রানীমা দেবীর অষ্টসখীর একজন। জমজমাট একটি জীবন, কর্মে ধর্মে সেবায় জনহিতে সম্পূর্ণ নিবেদিত এক প্রাণ। এইবার বুঝি যাওয়ার সময় হলো। সবটা দেখা হলো না। দক্ষিণেশ্বর রইলেন মা ভবতারিণী, শ্রীরামকৃষ্ণকে নিয়ে রইল রূপোর রথ। সবই হবে যেমন হতো। দোল দুর্গোৎসব। থাকবেন না রানী রাসমণি। 19 ফেব্রুয়ারি 1861, 1267 বঙ্গাব্দ, 9ই ফাল্গুন রাত্রে কালীঘাটের বাগানবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালীপদ অভিলাষী শ্রী রাসমণি দাসী। কালীপদ অভিলাষী শ্রী রাসমণি দাসী।